পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভাবলেই চোখে ভাসে অনসম শক্তি, তাই না? কিন্তু এর সাথে জড়িয়ে আছে তার থেকেও বড় একটা দায়িত্ব। আর সেই দায়িত্বের সবচেয়ে বড় অংশটাই হলো এর জন্য নিখুঁত একটা জায়গা খুঁজে বের করা। এটা কিন্তু মোটেই সহজ কাজ না, এক বিরাট চ্যালেঞ্জ। কারণ এই একটা সিদ্ধান্তের ওপর নির্ভর করে নিরাপত্তা, পরিবেশ, অর্থনীতি, মানে সবকিছু। তো চলুন আজ আমরা দেখব ঠিক কিভাবে এই কঠিন কাজটা করা হয়। তাহলে আসল প্রশ্নটা হলো, পৃথিবীর এত শক্তিশালী আর জটিল একটা কাঠামোর জন্য একদম নিখুঁত জায়গাটা কিভাবে বেছে নেওয়া হয়? ব্যাপারটা জানেন, অনেকটা একটা জটিল পাজল মেলানোর মতো, যেখানে একটা ছোট্ট ভুলও করা চলবে না। প্রত্যেকটা টুকরোকেই খুব সাবধানে ভেবেচিন্তে বসাতে হয়। চলুন তাহলে এই পাজলের এক একটা অংশ খুলে দেখা যাক কি আছে এর ভেতরে। আচ্ছা, তাহলে দেখিনি আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আসবে নিরাপত্তা, যেটা সবচেয়ে জরুরি। তারপর দেখব মানুষ আর পরিবেশের সুরক্ষার দিকটা। এরপর কিছু বাস্তবসম্মত বিষয়, মানে লজিস্টিক্স, আর অবশ্যই মানবিক দিকটাও থাকছে। সবশেষে এই সব কিছু মিলিয়ে কিভাবে চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয় সেটাও দেখব। তো শুরুতেই আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে, আর সেটা হলো নিরাপত্তা। দেখুন, এখানে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। এটাই হলো সেই ফাউন্ডেশন বা ভিত্তি যার উপর পুরো প্রজেক্টটা দাঁড়িয়ে থাকবে। আর নিরাপত্তার প্রথম আর সবচেয়ে বড় নিয়মটা কি? জায়গাটা হতে হবে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে। কারণটা একদম পরিষ্কার, তাই না? যদি ঈশ্বর না করুন কোনো দুর্ঘটনা ঘটেও যায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাটাই হবে প্রথম কাজ। আর এ কারণেই যে কোনো শহর বা লোকালয় থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখাটা বাধ্যতামূলক। শুধু জনবসতি থেকে দূরে হলেই কিন্তু হবে না, আরও কিছু ভৌগোলিক নো-গো জোন আছে। মানে এমন কিছু জায়গা যা শুরুতেই তালিকা থেকে বাদ পড়ে যায়। যেমন ধরুন, যেখানে ভূমিকম্পের ঝুঁকি অনেক বেশি, কিংবা বন্যাপ্রবণ এলাকা, অথবা যেখানে ভূমিধসের ভয় আছে। এই জায়গাগুলো একেবারেই চলবে না। এক কথায়, ভৌগোলিক স্থিতিশীলতা বা জিওলজিক্যাল স্টেবিলিটি, এটাই হলো এখানকার মূল চাবিকাঠি। আচ্ছা, নিরাপত্তার বিষয়টা তো গেল। এর পরের যে বড় ধাপটা আসে সেটা হলো পরিবেশ। মানে শুধু প্ল্যান্ট বানালেই তো হবে না, এটা দেখতে হবে যে প্ল্যান্টটা প্রকৃতির সাথে কিভাবে খাপ খাইয়ে চলবে, কিভাবে একটা ভারসাম্য রক্ষা করবে। লক্ষ্য একটাই, মানুষ এবং পরিবেশ দুটোই যেন সুরক্ষিত থাকে। আর এখানেই একটা বেশ জটিল সমীকরণ সামনে আসে। দেখুন, একদিকে প্লান্টের কুলিং সিস্টেম বা শীতলীকরণ ব্যবস্থার জন্য দরকার হয় প্রচুর, মানে বিশাল পরিমাণে পানি। এ কারণেই সাধারণত এগুলো নদী বা সমুদ্রের কাছাকাছি তৈরি করা হয়। আবার অন্যদিকে রয়েছে পারমাণবিক বর্জ্য নিরাপদে সংরক্ষণ করার মতো অনব্য একটা দায়িত্ব। তো এই দুটো বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা খুবই জরুরি। এখন প্রশ্ন হলো, এই ভারসাম্যটা নিশ্চিত করা হবে কিভাবে? এর জন্য একটা বাধ্যতামূলক ধাপ আছে, যেটাকে বলা হয় এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা পরিবেশগত প্রভাব মূল্যায়ন। এর মানে হলো, কাজ শুরু করার অনেক আগেই একটা বিস্তৃত সমীক্ষা চালানো হয়। খুব ভালোভাবে খতিয়ে দেখা হয় যে এই প্ল্যান্টটা স্থানীয় বাতাস, জল বা সেখানকার বন্যপ্রাণীর ওপর কোনো খারাপ প্রভাব ফেলবে কিনা। সব সবুজ সংকেত পেলেই কেবল কাজ এগোয়। ওকে, নিরাপত্তা আর পরিবেশের কথা তো হলো। এবার চলুন কিছু প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত দিকে নজর দেওয়া যাক। কারণ একটা পারমাণবিক কেন্দ্র তো শুধু কাগজ কলমে বানিয়ে ফেললেই হবে না, তাই না? এটাকে বাস্তবে তৈরি করতে আর ঠিকঠাকভাবে চালাতে গেলে আরও অনেক কিছুর প্রয়োজন হয়। এই যেমন ধরুন লজিস্টিক্স, মানে যাতায়াত আর পরিকাঠামোর বিষয়টা। ভাবুন তো একবার, প্ল্যান্ট বানানোর জন্য যে বিশাল বিশাল ভারী যন্ত্রপাতি লাগে, সেগুলো কিভাবে আসবে? তার জন্য ভালো রাস্তা, রেল যোগাযোগ বা বন্দর দরকার। শুধু তাই না, যারা ওখানে কাজ করবেন, সেই সব দক্ষ কর্মী, ইঞ্জিনিয়ার, তাদের যাতায়াতের ব্যবস্থাও তো থাকতে হবে। আর সব শেষে যে বিদ্যুৎ তৈরি হলো, সেটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য পাওয়ার গ্রিডের সাথে একটা শক্তিশালী সংযোগও তো লাগবে, তাই না? আর এই সব কিছুর সাথে আরেকটা খুব বাস্তবসম্মত দিক হল টাকা পয়সার হিসাব, মানে অর্থনীতি। জমির দাম কেমন, স্থানীয়ভাবে কর্মী বা নির্মাণ সামগ্রী পাওয়া যাবে কিনা, আর সেগুলোর খরচ কেমন পড়বে, এই সব কিছু কিন্তু প্রকল্পের বাজেটের মধ্যে থাকতে হবে।
খরচ যদি লাগাম ছাড়া হয়ে যায় তাহলে তো এত ভালো একটা পরিকল্পনাও মাঝপথে থেমে যেতে পারে। তাই আর্থিক দিকটা ঠিকঠাক রাখাও খুব জরুরি। আমরা পাজেলের প্রায় শেষ দিকে চলে এসেছি, আর এই শেষ অংশটা সম্ভবত সবচেয়ে জটিল আর সংবেদনশীল। এটা হলো মানবিক দিক, মানে স্থানীয় মানুষের সাথে সম্পর্ক, তাদের বিশ্বাস আর সম্মতি অর্জন করা। ব্যাপারটা খুব সহজ। একটা জায়গা হয়তো টেকনিক্যালি বা প্রযুক্তিগত দিক থেকে ১০০-তে ১০০ পাওয়ার মতো, কিন্তু সেখানকার স্থানীয় মানুষ যদি এটাকে মেনে না নেয়, যদি তারা সমর্থন না করে, তাহলে সেই প্রজেক্ট সফল হওয়া প্রায় অসম্ভব। তাদের আস্থা অর্জন করাটা তাই অপরিহার্য, এর কোনো বিকল্প নেই। কিন্তু এই বিশ্বাসটা অর্জন করা হবে কিভাবে? এর মূল চাবিকাঠি হল স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি। এর জন্য যা করতে হবে তা হল একদম শুরু থেকে স্থানীয় মানুষের সাথে খোলামেলা আলোচনা করা, গণশুনানির আয়োজন করা, তাদের সব প্রশ্ন মন দিয়ে শোনা, বিশেষ করে নিরাপত্তা নিয়ে তাদের মনে যে ভয় বা উদ্বেগ থাকে সেগুলো সরাসরি আর সৎভাবে উত্তর দেওয়া। মূল কথা হল তাদের এটা বোঝানো যে তাদের মতামতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আমরা অনেকগুলো আলাদা আলাদা বিষয় দেখলাম: নিরাপত্তা, পরিবেশ, লজিস্টিক্স, অর্থনীতি আর মানুষের মতামত। এবার সবগুলোকে একসাথে করার পালা। এই সব টুকরোগুলোকে একসাথে মিলিয়ে যে চূড়ান্ত ছবিটা তৈরি হয় সেটাই হলো সাইটিং সিনথেসিস। তাহলে চলুন একবার ফাইনাল চেকলিস্টটা দেখে নিই। নিরাপত্তা, অবশ্যই জনবসতি থেকে দূরে আর ভৌগোলিকভাবে স্থিতিশীল হতে হবে। পরিবেশ, হ্যাঁ, পানির যোগান থাকতে হবে আর বর্জ্য ব্যবস্থাপনার নিরাপদ উপায়ও থাকতে হবে। লজিস্টিক্স আর অর্থনীতি, মজবুত পরিকাঠামো আর সাশ্রয়ী খরচ লাগবে। আর সবশেষে সম্প্রদায়, তাদের বিশ্বাস আর সমর্থন ছাড়া কিছুই সম্ভব না। বুঝতেই পারছেন এটা কতটা জটিল আর বহুমাত্রিক একটা প্রক্রিয়া। এখানে কোনো একটা দিককেও কিন্তু উপেক্ষা করা যায় না। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। দেখুন, প্রযুক্তি পাল্টাচ্ছে, জলবায়ু পাল্টাচ্ছে, জনসংখ্যা বাড়ছে, সবকিছুই পরিবর্তন হচ্ছে। তাহলে আজ থেকে ৫০ বছর পর একটা পারমাণবিক কেন্দ্রের জন্য আদর্শ জায়গা বলতে আমরা কি বুঝব? সেই আদর্শ জায়গার সংজ্ঞাটা কি আজকের মতোই থাকবে, নাকি পুরোপুরি বদলে যাবে? এটা কিন্তু ভাবনার বিষয়।